স্নিপিং টুল আছে না, হুম স্নিপিং টুল থেকে ইয়ে করা যায়, মানে ভিডিও ইয়ে করা যায়। হ্যাঁ, সে তো অনেক কিছুই আছে এখানে। ম্যাক তো হচ্ছে কাজের জন্য। হ্যাঁ, কালকে কালকে না পরশু এই সপ্তাহতেই আমার এক বন্ধু এসেছিলো। ও এসে বলছে কি, আচ্ছা তুই ম্যাক ম্যাক করিস, ম্যাকে গেম খেলা যায়? আমি বললাম ম্যাকে হ্যাঁ গেম খেলা যাবে, যাবে না কেন? ম্যাক সব কিছুর জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, তোকে ম্যাকে এত কিছু দিয়ে দেবো তোর গেম খেলতে ইচ্ছে করবে না। আচ্ছা, তারপরে বলে তাই, দেখি কি কি আছে। ওকে এক একটা জিনিস ধরালাম, দেখে বলে কি, হ্যাঁ এইগুলো থাকলে পরে আর গেম খেলবো কেন লোকে? বলে ও আপনার ওই আগের ম্যাকটাই আছে না নতুন কিনে? আগের ম্যাক বলতে আগের ম্যাক বলতে আগের যে ল্যাপটপ, অ্যাপেলের ল্যাপটপটা ছিল। আমার তো আগে আগে কি ল্যাপটপ ছিল আমি জানি না। মেন ব্যাপার হচ্ছে আমার আগে অ্যাপেলেরই ছিল, আপনি কিনেছিলেন আমার অ্যাপেলের? অ্যাপেলই সবসময়, মানে যতক্ষণ আমি ইউজ করি অ্যাপেলই ইউজ করি। আমার এটা 3 নম্বর ল্যাপটপ অ্যাপেলের। 3 নম্বর? হুম। আবার 4 নম্বরও আসবে। 4 নম্বর মানে কি নেবেন, অ্যাপেলই? হ্যাঁ, অ্যাপেল ছাড়া আর কি। ওই বছর 2 বছর অন্তর অন্তর শুধু ওই মানে লোকে বাইক কেনে, আমি অ্যাপেল কিনি। আপনি বাইক কিনেছেন, মনে আছে বাইক কিনবেন? হুম। আমি আমি অ্যাকচুয়ালি ওই অ্যাপেলের ল্যাপটপ কিনি 2-4 বছর অন্তর অন্তর। বেসিক্যালি ওই অ্যাপেল এখন নেক্সট ভার্সনটা কিনতে হবে। যাই হোক, ওটা বাদ দাও। মেন কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এখন কাজকর্ম করতে গেলে জাভা ডেভেলপমেন্টের একটা চাই, মানে জাভা ডেভেলপমেন্ট কেন, মেন ব্যাপার হচ্ছে এখন দুটো মেন ডেভেলপমেন্ট এসছে। একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, তো ব্যাক এন্ডের জন্য বেসিক্যালি ব্যাক এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যা আছে, ঠিক আছে, সব কাজ এখন জাভাস্ক্রিপ্ট করতে পারে। ঠিক আছে, তো সেই কারণের জন্য জাভাস্ক্রিপ্টের চাহিদা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে এবং বাড়তে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যারা রয়েছে, মানে সরি জাভা ডেভেলপার যারা রয়েছে, তারা ভাবছে কি এখন ব্যাক এন্ড টু ব্যাক এন্ডে শিফট করতে গেলে এবার জাভাস্ক্রিপ্ট শিখতে হচ্ছে বাধ্য হয়ে, ফ্রন্ট এন্ডের ব্যাপারে জানতে হবে, তাহলে পরে ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারছে না তারা। তার জন্য তাদের হ্যাঁ। স্যালারি কমে যাচ্ছে। এ- এই ব্যাপারটা আমাদের এই বন্ধুটার ক্ষেত্রেও হলো। হ্যাঁ, ঠিক আছে, প্রথম স্যালারি এটা। স্যালারি কমে যাচ্ছে কারণ বেসিক্যালি বলছে ফুল স্ট্যাক ডেভেলপার না হলে স্যালারি বাড়বে না। হ্যাঁ, এবার ফুল স্ট্যাক ডেভেলপার হতে গিয়ে দেখছি জাভাস্ক্রিপ্ট শিখতে গিয়ে এত মাথা খারাপ হয়ে যায়, কারণ মেন ব্যাপার হচ্ছে কি, একটা মাইন্ডসেট তৈরি হয়ে আছে, আর এক রকমের জিনিস, আর এক রকমের প্রসেস, আর তার মধ্যে অজস্র প্যাকেজেস। ঠিক আছে, আমাদের কাছে প্যাকেজেস অতটা সমস্যা নয়, এখন কিন্তু জল ভাত হয়ে গেছে। হ্যাঁ আমাদের কাছে বেসিক্যালি কী হচ্ছে, টার্মিনাল কনসোল এগুলো নিয়ে আমরা কাজ করতে আমাদের পক্ষে খুব একটা অসুবিধা নেই। কিন্তু জাভা নিয়ে যারা কাজ করে না, তারা অ্যাকচুয়ালি কি আইডি বেস হয়ে গেছে, মানে তাদের কাছে কী হচ্ছে, ওই ইক্লিপস বা নেট, ওই ডট নেট নাকি যেন নেটবিন একটা আছে ওইটা, আর আর একটা হচ্ছে ওই রিসেন্টলি এই জাভার একটা আছে না, এই আইডি, এই এই এইগুলো, মানে এই সমস্ত আইডিগুলোর ওপর বেস করে অ্যাকচুয়ালি এরা উম, আহ, মানে আটকা পড়ে আছে হ্যাঁ, ইন্টেলিজে আইডি। ঠিক আছে, এই এই সমস্ত আইডিগুলোর ওপর আটকে বসে আছে কেন? এদের মেন প্রবলেম হচ্ছে কি, এরা অ্যাকচুয়ালি আইডি বেস সমস্ত ডিপেন্ডেন্সি সেট করে, আইডিতেই সমস্ত ডিপেন্ডেন্সি টেনে আনে, আইডিতেই সমস্ত ডিপেন্ডেন্সি সেট হয়, আইডিতেই মোটামুটি কোড অনেকটা তৈরি করে দিচ্ছে। তো সেই কারণে কী হচ্ছে, ওপেন সোর্সে আমরা যেভাবে কাজ করে অভ্যস্ত, সেই কাজটা ব্যাক এন্ড ডেভেলপাররা পারে না। হচ্ছে তো। ব্যাক এন্ড ডেভেলপাররা পারে না, ব্যাক এন্ড ডেভেলপাররা বোঝেই না অ্যাকচুয়ালি ব্যাপারটা, কীভাবে এনভায়রনমেন্ট সেট করতে হয়, কীভাবে আইডি ছাড়া কাজ করা যায়। আমাদের কিন্তু আইডি ম্যান্ডেটারি না, আইডি ছাড়াও আমরা কাজ করতে পারবো, কিন্তু ব্যাক এন্ড ডেভেলপারদের কাছে ওই পার্টিকুলার আইডি না থাকলে পরে ওরা কাজই করতে পারবে না, এরকম অবস্থা। আচ্ছা, মানে না ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারবে, না কোনো কাজ করতে পারবে। এবার এই জায়গা থেকে কি হচ্ছে, এদের যখনই এবার বলা হয় যে ফ্রন্ট এন্ডে কাজ শিখতে হবে,
এবার ফ্রন্ট এন্ড শিখতে গেলে হয় অ্যাঙ্গুলার নয় রিয়াক্ট শিখবে। এবার অ্যাঙ্গুলার বা রিয়াক্ট শিখতে গিয়েই দেখছে কি প্রবলেম এসে যাচ্ছে, এবং সেই প্রবলেমটাই কিন্তু তাদের কাছে সবথেকে বেশি মানে সমস্যা, কেন কি একটা নতুন জিনিস শিখছে কমপ্লিটলি আলাদা টাইপের। এবং যেহেতু তুমি শুরু করলে ফ্রন্ট এন্ড থেকে, তোমার ব্যাক এন্ডে যেতে যত না কষ্ট হবে, ওদের ফ্রন্ট এন্ড আসতে তোমার থেকে 10 গুণ বেশি কষ্ট হবে। তাই তো হচ্ছে, রিয়াক্ট ছেড়ে দিল তো, হুম, বলছে আমার অ্যাঙ্গুলারটা একটু সুবিধা হচ্ছে, রিয়াক্টটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, ও বেসিক্যালি কী হচ্ছে, ও মানে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে যখন আসছে তখন ও প্রায় ওর এত সমস্যা হবে, মানে যারা ব্যাক এন্ডে কাজ করে তারা অলমোস্ট ছেড়ে দেবে, মানে বলবে আর পারছি না, কারণ এই রকমভাবে হয় না, এইভাবে আমরা কাজ করিনি কখনো। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, এইভাবে আমরা কাজ কখনো করিনি, এইভাবে কাজ আমরা পারবো না করতে বলে ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধা নেই, কারণ আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, ফ্রন্ট এন্ডে আমরা কাজকর্ম করতে 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 ব্যাক এন্ডের দিকে আমরা শিফট করে যাব, ইভেন এআইপিআই সবই আমরা অ্যাক্সেস করে নিতে পারবো। কিন্তু যারা ব্যাক এন্ড ডেভেলপার আছে তাদের মানে এত কমফোর্টনেস এসে গেছে না কাজ করতে করতে, তারা চ্যালেঞ্জ ভয় পায়। এবার সেই কারণে কি হচ্ছে, যার যেখানে অ্যাকচুয়ালি সিনিয়র লেভেলে যে সমস্ত মানে আর্কিটেক্ট লেভেলে .NET ডেভেলপার বা জাভা ডেভেলপার বসে আছে, তারা চায় না যে কোনোভাবে তাদের জায়গাটা রিপ্লেস হয়ে যাক। তাই জন্য তারা করে কি, না না জাভা ডেভেলপার মানে টেকনোলজি, জাভা ডেভেলপার অপটিমাইজেশন, জাভা ডেভেলপমেন্ট মানে জাভাস্ট, মানে এমন হাবিজাবি বক্তব্য বলে দেবে যেন মনে হবে এটা ছাড়া আর কোনো দুনিয়ায় কিছুই নেই। এমএনসি গুলোতে যতগুলোই নকরির বা দেখবেন লিঙ্কডইন পোস্ট বা কিছু দেখবেন, সব কিছুতেই ওই জাভা ডেভেলপমেন্ট, মানে 3-4 বছরের এক্সপিরিয়েন্স এরকম, এইগুলো জানে, যে ইউনিট জানে, এসব জানে, ওসব জানে, হ্যাঁ, এইগুলো মানে হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার দেখো এদের এইগুলো আছে তো, বড় রকমের স্যালারি দেওয়া। হ্যাঁ, এবার এই যে জিনিসগুলো হচ্ছে না, এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে হাওয়াবাজি, কমপ্লিটলি হাওয়াবাজি। ঠিক আছে, এবার মোদ্দা কথা এটাই যে এই হাওয়াবাজিটাকে বাদ দিলে পরে অ্যাকচুয়াল কাজ যদি হয়, সেটা এখন পাইথন জাভাস্ক্রিপ্ট এতেই কাজ হচ্ছে। ঠিক আছে, কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলে দিচ্ছি, এমএনসিজের সিনিয়র ডেভেলপার এই ধরনের কাজকর্ম করেছে বলেই না আজকে ওরা তারা খাচ্ছে। আজকে এমএনসিজে হাজার হাজার, মানে এক দুটো করে না, হাজার হাজার লোক তাড়াচ্ছে। কেন তাড়াচ্ছে? কারণ স্কিল আপগ্রেড করতেই চাইছে না, কোনোভাবেই করতে চাইছে না, এত কমফোর্ট এসে গেছে ওদের লাইফে। মানে বলেছে এই যে টাটাতে বলেছে, আমার টাটাতে জানাশোনা অনেক এই যে বন্ধুটা এসেছিলো সে টাটাতেই রয়েছে, ও ও বলছে কি, দেখ ভাই এইখানে যত ডেভেলপার আছে না, এরা এত বেশি কমফোর্টে আছে, মানে নিজেদের কমফোর্ট মনে করে, এদেরকে বলেছে যে আগামী 1 মাস 6 মাসের মধ্যে আপডেট করে নাও, নাহলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইনফ্যাক্ট আইবিএমও তাই বলে রেখেছে, এখন হায়ারিং বন্ধ, 1 বছরের মধ্যে যারা আপডেট করতে পারবে হয়ে যাও, না পারবে তো সামনের বছর থেকে ফায়ার শুরু হবে। আমাকে তো এ যা বলছে আমার এই স্যার, কি বলছে, পুরো দেখেছো সব কোম্পানিতে এত হাজার বার করে দিচ্ছে, অত হাজার বার করে দিচ্ছে, কারোর কোনো ইয়ে নেই, মানে এমন করে বলছে যাতে আমি যে এই কোম্পানিতে আছি সেফ আছি এরকম। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে সেভ নয়, নলেজ যার কাছে আছে সে অলওয়েজ সেভ আছে। আজকে আমি আজকে নলেজটা কি হচ্ছে স্যার, ও যা বলছে তাই তো করছে। আজকে জাভা বললো আর জাভা করছে, আমি পুরো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ও যা বলছে, তারপরে ওর কোথায় একটা কুকমিতে অ্যাপ চলছে, সেগুলো সব আমি পুরো কোম্পানির এটা আমি দেখি, ওই জন্য আমাকে দিয়ে করছে। এবার রেগে গিয়ে মানে ইয়ে হয়ে যায়, ঝগড়াও হয়ে যায় মাঝে মাঝে, যতই হোক স্যার। সে ঠিক আছে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আজকে তুমি পারছো বলেই করছো, ঠিক আছে, আর ওদের ওখানে ছাড়াচ্ছে কেন, ওরা তর্ক জুড়ে দেয়। আর বড় অফিসিয়াল লেভেলে ওদের ব্যাপার আছে কি, তুমি সিনিয়রদের সঙ্গে ঝগড়া করলে পরে এবার সেটা যদি ম্যানেজমেন্ট লেভেল অবধি পৌঁছে যায়, ম্যানেজমেন্ট লেভেল যা ইচ্ছা ডিসিশন নিতে পারে, এবং ম্যানেজমেন্ট লেভেল কী করছে, দেখছে যে প্রোডাক্টিভিটি আর এর তর্কের ব্যাপারটা, দেখছে একে যখনই একটা কমফোর্টের বাইরে, মানে ওর জানাশোনার জিনিসের বাইরে যখনই বলা হচ্ছে, তখনই কাজ করতে চাইছে না, বসে যাচ্ছে। এবার এইটার তো কী হচ্ছে, এখন সমস্ত ডিজিটালি ট্র্যাকিং হচ্ছে, ঠিক আছে, এখন এই যে সমস্ত যে সফটওয়্যার এরা ইউজ করে, এই TCS, IBM, উইপ্রো, এই সমস্ত সফটওয়্যারগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে, স্টার্ট আপ কোম্পানি থেকে।
হ্যাঁ মনে হ্যাঁ করো হ্যাঁ। তুমি আমি একটা কোম্পানি শুরু করলাম, আমাদের একটা সিআরএম বানালাম, সেটা ওরা এই বড় কোম্পানি ইউজ করছে তাদের নিজেদের টিম ম্যানেজমেন্টের জন্য। এবার এবার যখনই বলছে এই ধরনের সফটওয়্যার আমরা বানাবো, ডেভেলপ করব, এর জন্য এই টেকনোলজি লাগতে পারে, তখন বলছে না না এই সমস্ত করা যায় না, এগুলো অনেক ঝামেলা আছে, অনেক মানে এত গল্প শুনিয়ে দেয়। তখন এদের হয়ে যায় মাথা গরম যে আমরা এত টাকা করে পে করছি বসে গল্প শোনার জন্য। এবার তখন করে কি, মার্কেটে আপডেট এসছে, হতে হবে আপডেটেড, নাহলে ভাগো। দেখো 2024 থেকে এআই ঢুকেছে, ঠিক আছে? হুম হুম এবার এআই তো ম্যান্ডেটারি তো আছেই, কিন্তু এআই ছাড়াও জাভাস্ক্রিপ্ট টেকনোলজি, পাইথন টেকনোলজি, এইগুলো হচ্ছে জানতে হবে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে গেলে। এবার এরা করবে কি, না আমরা শিখবো না, কিছুতেই শিখবো না, আমাদের মেরে ফেললেও শিখবো না, তাড়িয়ে দিচ্ছে। এবার শেখ, এবার সার্ভাইভ কর লাইফ। আমারটা একটু দেখুন স্যার, আমি এটা ভেবে রেখেছি। দেখুন আমি ফার্স্টে ভাবছিলাম যে জাভা করবো, কিন্তু দেখলাম যে জাভা পুরোপুরি আলাদা একটা এনভায়রনমেন্ট পুরো একবার। জাভা তো কমপ্লিটলি, জাভা জাভা কেন, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই এনভায়রনমেন্ট সম্পূর্ণ একটা আলাদা। মানে যখনই তুমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন শিফট করবে, তখনই পুরো আমার ব্যাপারটাই হবে আলাদা। আমার ক্ষেত্রে আমি যতই জারভাটা এখন বুঝতে পারছি এ করতে পারছি, কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি আমি শিফট করতে যাই, হুম পুরোপুরি শিফট হয়ে যাবে, মানে ওটা পুরোই আমার থেকে আলাদা হয়ে যাবে। পুরোপুরি আমি শিফট ভাবলাম হয়ে যাবে থেকেও বড় কথা হচ্ছে, তুমি একটা বড় চাপে পড়ে যাবে, যে জায়গাটা তোমার কিন্তু অলরেডি অ্যাডভান্স আছে। আজকে তুমি চাইলে জাভায় কাজ করতে পারো, ঠিক আছে, তুমি লিখতে পারো আই নো জাভা লিটল বিট, আই মেক সামথিং উইথ জাভা, বাট বেসিক্যালি তুমি জাভাটাকে হাইলাইট যদি না করো, তাতে তোমার কোনো জবের কোনো প্রবলেম আসবে না। হুম, জাভাকে সাইড লাইনে রেখে দাও যে হ্যাঁ আমার জাভা জানা আছে, কিন্তু আমি জাভাতে কাজ করতে পছন্দ করি না, হ্যাঁ। কারণ যে তো কাজটা ওটাই জাভায় করবো সেই কাজটা আমি ডট নেটে করতে পারছি। ওটাই আমি ভাবলাম যে আমি আমাকে ওইদিকে গিয়ে লাভ নেই। আমি নিজের পাথ বানালাম, তবেই আমি পুরোপুরি আমি মানে তো ইয়ে করছি। পাথ বানালাম কি, যে আমি রিয়াক্টেই থাকবো, নোডেই থাকবো। ঠিক আছে, এখন আমি আছি রিয়াক্ট নোডে। পরের দিকে ফিউচারিস্টিক একটা জিনিস হতে পারে কি, আমি রিয়াক্টের স্কিল গুলোকে আপডেট করবো। যেমন এর মধ্যে সব থেকে বড় হচ্ছে আপনার রিডাক্সের অনেক ধরনের, ক্রিয়েট অ্যাসিড বা আর্টিকেট কোয়ারি, বা রিডাক্সের রিয়াক্টের আপনার অপটিমাইজেশন সব থেকে বড় কথা। নোড জেএসের ক্লাস্টারিং, থ্রেডিং, বা আরো হায়ার লেভেলের যেগুলো সেগুলো। আবার ধরুন আমার একটু ওই ইয়েটা, আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম মঙ্গোডিবি, আর এটা একটু ইয়ে ছিল না, মানে কালচারের বাইরে ছিলাম। হুম তো ওই জায়গাগুলোকে একটু ঠিক করা। আর আপনাকে মনে আছে একবার আপনাকে বলছিলাম নোড জেএস এর সঙ্গে এখন চাইছে, ওটা হলো গ্রাফ কিউএল। হুম গ্রাফ কিউএলটা একটা শিখে নেওয়া, এটা আমি খুব তাড়াতাড়ি পারবো করতে। হুম কয়েকটা প্রবলেম যেটা আছে আমার, সেটা হলো গিটহাব, গিটের ব্যাপারটা। আমি হুম পুরোপুরি একটা বোর্ড হয়ে গেল, নিয়ে ওটাকে গিটে পুশ করলাম, এই ব্যাপারটা না। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলে যে গিটে মানে কাজ হয়, সেইটা আমি বুঝতে পারছি না। আবার ওই অ্যাজাইল স্ক্রামের যে ব্যাপারটা, ওই যে আমার পুরো অ্যাজাইল মাথা বাইরে, স্ক্রাম, আমি শুনিনি তো। অ্যাজাইল স্ক্রাম ওগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, ওটা হচ্ছে হ্যাঁ, টার্মিনোলজি। ওটা ওটা এইগুলো জানতেই হচ্ছে স্যার, এখন এখন ওটা মানে লেখাই আছে। হ্যাঁ ওটা টার্মিনোলজি। আর ওগুলো জানতে এই কারণে হয় যে বেসিক্যালি আজকের ডেটে কী আছে, কেউ তোমার সামনে এসে বসে কেউ তোমাকে অর্ডার করবে না, আসবে একবারে দূর থেকে, তোমাকে শুধু ওই সিস্টেমগুলো খুলে তোমাকে দেখে বুঝে নিতে হবে যে হ্যাঁ কী আপডেটটা এলো। কেউ কেউ তো আজকের ডেটে সেলফপ্রেনিওর হতে হবে, ঠিক আছে, মানে নিজেকে নিজেকে উৎসাহিত করে দৌড় করাতে হবে। কেউ তোমাকে কাজ দেবে না, তুমি অফিসে গিয়ে বসে আছো মানে তোমার চাকরি সিকিওর, এটা কমসে কম বড় অফিসের ক্ষেত্রে তো অসম্ভব, ধরেই নাও। আর দিনে দিনে এখানে আমি এইটুকু, পুরোটাতে লেখাই আছে আর সিআইসিডি দরকার। ইনফ্যাক্ট আমি এটুকুও বলে দিচ্ছি, আগামী 5 বছরের মধ্যে হুম আমি তোমাকে এইটুকু বলে দিচ্ছি, এমএনসি যে পরিমাণ ফায়ার হবে, হুম হায়ারও হবে, কারণ কোম্পানি তো বিনা এমপ্লয়িতে চলে না, কিন্তু যে পরিমাণ ফায়ার হবে আর যে পরিমাণ হায়ার হবে, তার মধ্যে সব থেকে বেশি হায়ারিং এটাই হবে যারা জাভাস্ক্রিপ্ট, অটোমেশন, ডেভঅপস জানে, হুম হুম। আর সঙ্গে এআই স্কিলস রয়েছে। হ্যাঁ, এইটাই আমি ভাবলাম যে আমি এইটাতেই থাকি, এইটাতেই 3-4 থেকে 5 মাসের মধ্যে আমি দারুণ ভাবে ইন্টারভিউ রেডি বা আপস্কিল করি নিজেকে এই টেকনোলজির উপরই। ঠিক তার আছে, সঙ্গে আমি স্টার্ট করবো এআই, কারণ পরের দিকে ফিউচারে, আজ থেকে 6 মাস পর বা 1 বছর পরে এটা হবেই, দেখবেন ছ মাস প্রত্যেকটা ছ মাস ওয়েবসাইটে এক এআই বছর ফিচার লাগাবে। যে সব কটা জায়গাতে
এআই ছাড়া কাজই হচ্ছে না। আর এআইতে হচ্ছে না, হ্যাঁ। এআইতে আমি নিজে কাজ করছি। ওইটাই তো আমি বলেছি, আমি এবার মানে আমি এইটাতে চাকরি পেয়েই ফার্স্ট কাজ যেটা হবে, এবার এআই এর দিকে শিফট, মানে এআইটা শিখে ইন্টিগ্রেট করা এই দুটোকে, মানে আচ্ছা, তুমি ওয়েবের সাথে। অফিসে বেরোবে কখন? আমি বেরোবো 12টার দিকে। আচ্ছা, না আমি সেই হিসাবে না, না, সময়টা আপনার জেনে সঙ্গে নেব। এতদিন পর কথা হলো হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই কথা তো হচ্ছে এবার কাজের জায়গাটাকে এবার শুরু করব তো সেই হিসাবে। এবার দেখো, হ্যাঁ গল্প তো সে চলবেই, কারণ ইন্ডাস্ট্রিতে যে সমস্ত চেঞ্জেসগুলো আসছে এগুলো এটা তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। পরিস্থিতি যেটা হচ্ছে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। কীরকম ভেরি গুড? যে যারা ছিল ফাঁকিবাজ, আমি তো ব্যাকএন্ড ডেভেলপারদেরকে সত্যি কথা বলতে আমি ফাঁকিবাজি মনে করি। হ্যাঁ, মানে এবার যে শুনুক বলুক, যা খুশি বলে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। কারণ আমি দেখেছি অফিসে, এমএনসিস অফিসগুলোতে ব্যাকএন্ড ডেভেলপাররা হচ্ছে মানে 1 নম্বরের ফাঁকিবাজ। আচ্ছা, মানে দুনিয়ায় অফিসে যদি কেউ কাজ করে তার মধ্যে সব থেকে বেকার বসে থাকে আর ঘুরে বেড়ায়, সিগারেট ফোকে, আড্ডা মেরে জাভা বেড়ায় ডেভেলপার। ওই ব্যাকএন্ড ডেভেলপারগুলো। আর ব্যাকএন্ড ডেভেলপারের মধ্যে মনে হয় জাভা ডেভেলপার আর ডটনেট ডেভেলপার, এই দুটো ডেভেলপার হচ্ছে মোস্ট টপ লেভেলের ফাঁকিবাজ। হ্যাঁ, বলছে তো মানে অফিসে 3.5 ঘন্টার জন্য যেতে হয়, তা আবার সব মাসে 10 দিন। ঠিক আছে, এবার এই এত আনন্দ না, এত আনন্দ না কেউ মেনে নিতে পারবে না। আসবেই, এর কোপ আসবেই আসবে। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, সময় তুমি পাচ্ছ অথচ তুমি সেখানে স্কিল আপডেট না করে, নলেজ আপডেট না করে তুমি মানে গায়ে লিয়ে ঘুরে বেড়াচ্ছ। আর যখন কিনা কিছু নতুন কিছু করতে বলা হবে, না না ওই সমস্ত হয় না, ওই সমস্ত ঝামেলা জিনিস, মানে মানে কাটাবার জন্য মানে মরিয়া হয়ে ওঠে। আর আমি দেখেছি তো, বেসিক্যালি আমি যখন এমএসসিতে কাজ করেছি না, আমি দেখেছি কী ধরনের মরিয়া হয়ে যায় এরা, মানে এটাকে অ্যাভয়েড করার জন্য। কিছুতেই বলবে না যে ঠিক আছে দেখছি আমরা, এটা কিছুতেই বলবে না। কীভাবে অ্যাভয়েড করা যায়, মানে তার জন্য যদি দরকার পড়ে তো কাজকর্ম বন্ধ করে হরতাল করে বসবে, এরকম ধর্মঘট করবে, এরকম সিচুয়েশান। এখন তো ধর্মঘটের নাম উঠে গেছে, কারণ এত তাড়িয়েছে, এখন বলে কিছু বললে পরেই সেলাক কেটে দেবে। ম্যানেজমেন্ট কে বলবে কাল থেকে এসো না, যাও। তা আমার ডিসিশনটা ঠিক স্যার, এটাই বলুন, আমি জাভাতে আর গেলাম না, আমি আমারই জাভাতে জাভাতে সত্যিই বলছি, জাভাতে দরকার পড়বে না, বরং তুমি এখানে স্কিল আপগ্রেড করো। এখন রিমোট অপরচুনিটিস প্রচুর আসবে, রিমোট অপরচুনিটিস প্রচুর আসবে। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, এখন জাভার থেকে বেশি দরকার স্কিল্ড পারসন, যাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের স্কিল আছে। এবং ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের মানেই হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের ওপরই নোড.জেএস হচ্ছে ব্যাক এন্ডের জন্য, ফ্রন্টে রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার। এই তোমার যদি জাভাস্ক্রিপ্টের কমপ্লিট স্কিল সেট থাকে না, তুমি যে কোনো কাজ করে দিতে পারবে। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, দেখো আজকের ডেটে ব্যাক এন্ডে সমস্ত সফটওয়্যার বানানোর জন্য অটোমেটেড সিস্টেম, ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি উইদাউট কোড যদি কোনো কাজ হয়, সেটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ সব থেকে বেশি তৈরি হয়ে বসে আছে। ঠিক আছে, ব্যাক এন্ডের প্রচুর ওপেন সোর্স পাওয়া যায়, যেখানে তোমার একটা কিছু লিখতে হবে না, এপিআই তৈরি হয়ে যাবে। কিন্তু ওর ইউআই বানাতে গেলে ইউআই স্কিল সেট খুব দরকার। হ্যাঁ, এবার বলতে পারো যে কেন চ্যাটজিপিটি তো ভালো কোড বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, চ্যাটজিপিটি করে দিচ্ছে, v0.dev পুরো আপনার নেক্সট.js এর পুরো প্রজেক্ট বানিয়ে দিচ্ছে। সে বানিয়ে দেবে, কিন্তু এক্স্যাক্টলি তুমি যেটা চাও সেটা হয়তো বানাবে না। না, 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 সেটা বানাতে পারছে না, ওটা সম্ভবই না, কারণ ওটার জন্য যে স্কিল সেট দরকার, ওটার জন্য যে নলেজ দরকার, সেটা না থাকলে কিছুতেই পারবে না। আর ব্যাকএন্ডের ব্যাপারটা, ব্যাকএন্ডের তুমি কী আছে, ব্যাকএন্ডে তো জাস্ট কয়েকটা লজিক আছে, অ্যালগোরিদম আছে, এই সমস্ত জিনিসগুলো আছে, ওগুলো তো নোটও তো চলছে, নোটও তো না, না। বড় কোম্পানিতে নিচ্ছে, মানে ভালোভাবে নিচ্ছে, নেবে, আরও বেশি নেবে। আমি তোমাকে জিনিসটা বলতে চাইছি যে ব্যাকএন্ডে ধরুন যেটা নিয়ে ওরা বেশি গর্ববোধ করতো, অ্যালগোরিদম ডিজাইন প্যাটার্ন, এই সেই হেনাতানা, মানে অ্যালগোরিদম ডিজাইন প্যাটার্নের পরে এই সেই হেনাতানা হয়ে যায়, আর তারপরে আর কোনো টার্মিনোলজি এদের মাথায় আসে না। তো এবার সেই যে ব্যাপারগুলো, সেই জায়গাগুলোতেই এরা হয়ে যায় অবস্থা খারাপ। ঠিক আছে, আর এইখানেই বেসিক্যালি নোট.জেএসে কী হচ্ছে, তোমার
আনলিমিটেড অপরচুনিটি, যা ইচ্ছা তাই করতে পারো, যখন ইচ্ছা সেটা করতে পারো। তার জন্য বেসিক্যালি কী হচ্ছে, নোট তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে। আর এটাও আমি বলতে পারবো, বলবো কনফিডেন্টলি, যে পরিমাণ ফায়ার হচ্ছে না 2026-এ, মানে নেক্সট বছরে হায়ারিং প্রচুর হবে। ফায়ারিং তো হবেই হবে, কারণ যারা অ্যাকচুয়ালি নিজেদের বাবু বানিয়ে নিয়েছে না, তাদের তো কাবু করবেই, ম্যানেজমেন্ট ছাড়বে না। মানে আমাদের অপরচুনিটি আছে 2026-এ, 100% আছে, 100 কারণ 200% আছে। আমি তো ডিমোটিভেট হয়ে গেছিলাম। না, ডিমোটিভেটেড হওয়ার নেই, কারণ এই সময়টা আমি যা দেখতে পাচ্ছি, যে ট্রানজিশনটা আসে, যারা আপডেট করবে তাদের জব তো যাবেই না, উল্টে তারা এত বেশি স্যালারি পাবে যা আগে জীবনে কোনোদিন পায়নি, কারণ না মোটিভেট করার জন্য নয়, আমি সিচুয়েশনটা দেখতে পাচ্ছি। কারণ দেখো, আজকে ব্যাপারটা হচ্ছে 10টা লোককে তাড়াবে, 2টো লোকে স্যালারি দেবে একজনকে, ওর 8টা লোকের টাকা বাঁচবে, একজন 2টোর স্যালারি পেয়ে যাবে। তাহলে কি হলো, যে কাজের লোক তার স্যালারি বেড়ে গেল, অকাজের লোকগুলোকে সব হাঁটিয়ে দিল, সব দিকে উইন উইন না, কোম্পানির ক্ষেত্রেও লাভ হলো, যে কাজ করছে তারও লাভ হলো। আর এদিকে তোমার কী হবে, তোমার কোনো চাপই নেই, কারণ তুমি এআই নিয়ে কাজকর্ম করবে, তুমি অফিসে তোমার পুরো সিস্টেম এআইয়ের সঙ্গে অটোমেট হয়ে থাকবে। এবার তুমি তোমার কাজটাকে ভালো করে জানলে পরে তুমি যে কোনোভাবে যে কোনো কাজকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবে, কুইকলি তাকে ম্যানেজ করতে পারবে। আর এটাই তো পাওয়ার নেক্সট লেভেলের। তো এইখানে মেন ব্যাপার হচ্ছে, তোমাকে দুজনের স্যালারি যদি দেয়, তাতে তো ওদের কোনো অসুবিধা নেই। এবার দুজনের স্যালারি বলতে কি, ওদের ওখানে যে দুজন এক্সপার্ট লেভেলের যে স্যালারি যেটা আছে, সেটা দুজনের স্যালারি দেবে। তার মানে তুমি অ্যাকচুয়ালি ভেবে দেখো, তুমি জানা ইনকাম করতে তার থেকে বেশি স্যালারি তুমি পাবে। আর আমাকে দেবে, আমার তো অ্যাকচুয়াল স্যালারি এখন ধরুন 20,000 টাকা, আমাকে 1 লাখ টাকা দেবে। হ্যাঁ, 1 লাখ টাকা দেবে, 1 লাখ টাকা দেবে, 2 লাখ টাকা দেবে, না দিলে 100% বাড়াবে। কেন বাড়াবে না? স্কিল সেট বাড়িয়েছি কি করতে? আচ্ছা, তুমি বলবে নেগোসিয়েশনে, বলবে যে আমি স্কিল সেটের জন্য আমি খরচা করেছি, স্কিল সেটের জন্য আমি টাইম দিয়েছি, ইফ ইউ গিভেন মি দেন আই ক্যান জয়েন ইউ, আদারওয়াইজ আমি জয়েন করবো। দরকার বলে তুমি কোনো স্টার্ট আপ জয়েন করো, কিন্তু বড় কোম্পানিতে যেতে গেলেই স্যালারি বাড়িয়ে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। কারণ মেন ব্যাপার হচ্ছে, তুমি স্কিল সেটকে এত সুন্দর মজবুত করো যাতে কিনা স্কিল সেটের সঙ্গে কোনো যাতে কম্প্রোমাইজ না হয়। কিন্তু যখন স্যালারি নেগোসিয়েশন হবে, তখন স্যালারি নেগোসিয়েশন তুমি তোমার কনটেক্সটে করবে, আমি এত চাই, নাহলে করবো না। তার জন্য তুমি প্রিপেয়ার্ড হও, কারণ মেন ব্যাপার হচ্ছে, এখন হচ্ছে অপরচুনিটি, যদি এখনই যদি বাড়ি না নেওয়া যায়, জীবনে আর বাড়াতে পারবে না, জীবনে আর বাড়াতে পারবে না। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, এই অপরচুনিটিতে কী হচ্ছে, খুব কম লোক আছে যারা স্কিল সেট আছে, আর যার স্কিল সেট আছে সে যদি না নেগোসিয়েট করে, কারণ ম্যানেজমেন্টের লোকেরা চাইবে যে যত কমে পাবে তত ভালো। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, তোমার যদি স্কিল সেট খুব ভালো থাকে, নেগোসিয়েবল পয়েন্ট যদি এসে যায়, তুমি নেগোসিয়েট করে বসে থাকো, ও দেখো না 1 মাস 2 মাস 5 মাস বাদে হয়তো ডাকবে, মানে 5 মাস হবে না, কিন্তু 2 মাস বাদেই ডাকবে, 2 মাস বাদেই ডাকবে। কেন ডাকবে? কারণ মেন ব্যাপার হচ্ছে, এদের প্রোডাক্টিভ লোকের দরকার আছে। আর মেন ব্যাপার হচ্ছে, এখন ওই টেবিল চেয়ার গরম করা লোকেদেরকে আর দরকার নেই। আমি এইগুলো বলি কারণ বেসিক্যালি আমি দেখো, এই কর্পোরেট অফিসগুলোতে ঘুরে এসেছি তো, কাজকর্ম করেছি তো, আমি এদের যা নেচার আর বিহেভিয়ার দেখেছি, আমার সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই বলতে, মানে কাট কথা বলতে দিলে। কারণ এরা বেসিক্যালি যায় অফিসে গিয়ে টেবিল চেয়ার গরম করতে যায়, কাজের নামে লবডঙ্কা কাজ, এরা কিছুই পারে না করতে। ঠিক আছে, তুমি যা কাজ করছো না, তুমি ওদের থেকে 100 গুণ বেশি কাজ করো। ঠিক আছে, ওরা যদি একটা কাজ করে, তুমি সেখানে 100টা কাজ করো। আর তার সঙ্গে যদি তোমার কাছে যদি এআই আর ভালো লেভেলের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টিস থাকে, তাহলে সেখানে তো আর কোনো কথাই নেই। এবার এইটাই এবার সেই কারণেই আমি বলবো যে, যদি কিনা তুমি তোমার নিজের স্কিল সেট আর নলেজটাকে যদি খুব ভালো করে স্ট্রং করে নাও,
তুমি জাস্ট ইন্টারভিউ ক্লিয়ার করো, স্যালারির ব্যাপারে যখন কথা আসবে তখন বলবে আই নিড দিস কাইন্ড অফ স্যালারি। কারেন্ট স্যালারি ওটা আমার আমি করেছি একটা কোম্পানিতে, কিন্তু আমার যদি এইরকম স্যালারি যদি আমি না হয় আমি কেন জয়েন করবো? কারণ আমি তো নিজেকে আপডেট করছি, আমি তো আমি তো আমি তো আমার নিজের পেছনে খরচা করেছি যাতে আমি লেটেস্ট টেকনোলজিগুলো আমি ধরতে পারি, শিখতে পারি। আমি কি এই স্যালারি 6% পাওয়ার জন্য? সেটা তো আমি আমার কোম্পানিতেও পাচ্ছি। 6% 20%, আমি খুশি নই। আমার 500% ইনক্রিমেন্ট হবে তবেই আমি জয়েন করবো। কেন আমি এখানে জয়েন করতে যাবো? হোয়াট ইজ ইউর ভ্যালু অফ ইউর কোম্পানি? ছিল, ভুল ছিল, ভাঙিয়ে দিলেন আপনি। না, হোয়াট ইজ ইউর ভ্যালু অফ ইউর কোম্পানি? যদি আমাকে আমার ওই ছোটো কোম্পানির স্যালারি যদি আমাকে নিতে হয়, ওখানে তো আমি আমার কাজ করেছি, আমি আমার স্কিল সেট বানিয়েছি যাতে কিনা বড় কোম্পানিতে আসতে পারি, বড় কোম্পানিতে সার্ভ করতে পারি। এবার বড় কোম্পানি যদি আমাকে যদি স্যালারি পে না করতে পারে, তাহলে হোয়াই ইউ আর বিগ কোম্পানি? আচ্ছা স্যার, বলছি কয়েকটা 1-2টো ক্লাস যখন হবে তখন মাঝখানে একদিন করবেন তো, একটু আমাকে ওই মানে নোটপ্যাডে বা কিছুতেই একটু লিখে কোন কোন স্কিল আমার জন্য, কোন কোন স্কিল মাস্ট ম্যান্ডেটরি, ওই জায়গাগুলোকে আমি পুরো দেখাবো সিভিতে, প্লাস কোন কোন স্কিলের উপর আমি বেশিরভাগ করে আপডেট করবো। এটা না একবার একটু ওটা ক্লাসের মধ্যে অটোমেটিক্যালি আসে যাবে, ওর জন্য আলাদা করে লাগবে। ওইটাই বলছি, ওটা আলাদা জেনে যাই না, কারণ আমার খুব কনফিউশন আছে ওই জায়গায়। কনফিউজড হয়েও না, কারণ বেসিক্যালি কী বলতো, যত বেশি, কারণ এইচআর লেভেল না, এইচআর কী করে, এইচআর তোমাকে কনফিউজই করবে এইচআর। আর বেসিক্যালি তোমাকে একটা কথা বলছি, তুমি স্টার্ট আপগুলোতে আগে দাও, দেখে দেখে স্টার্ট আপ যে কোম্পানিগুলো আছে সেগুলোতে তুমি আগে করো ফিল। এমএসসি সেগুলোতে তো করছি, একটা জিনিসের জন্যই তো মার্কে আছি, সেটা হলো সিআইসি। ওই জন্যই তো আমি মানে খুঁজছিলাম, সেদিন হঠাৎ করে দেখছি আপনার খুঁজতে খুঁজতে ডেভঅপস অটোমেশন, আমি সঙ্গে সঙ্গে মেসেজ করেছিলাম আপনাকে সেদিন, স্যার কি ডেভঅপস করান আপনি? বলে হ্যাঁ স্টার্ট। আমি দেখো ইন্ডাস্ট্রিতে যা চলে, আমি নিজে যাতে কাজ করি সেটা আমি শেখাই। আমার কাছে ওই মানে ওই টাইম পাস করার মতন কিছু কোর্স আমি করাই না। আমি ওটা জানতামই না, নিয়ে হঠাৎ করে দেখলাম, দেখেই ইনফ্যাক্ট তুমি যদি আমার সাইট যদি ফিউচারে যদি দেখো, সেই সময় যেটা লেটেস্ট আপডেটেড থাকবে, যেটা মেন রিকোয়ারমেন্ট থাকবে, সেই জিনিসটাই আমার সাইটে থাকবে। আর যেগুলো আমি ভরসা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, আমি দেখলাম আপনি আছেন, আমার তাহলে হয়ে যাবে। নাহলে আমি ডেভঅপস নিয়ে বহুত চিন্তায় ছিলাম প্রথমে, যে কোথাতেও, কারণ তার আগে ইনফোসিস থেকে না করে দিল, এলো যে হলো না, কারণ আমার এর মধ্যে বেশিরভাগ কিছুই দিইনি আমি, সিআইসিডি নেই, গিটহাব নেই, টাইপস্ক্রিপ্ট নেই, কিন্তু জানি মোটামুটি সবই, সেই লেভেলের ইয়ে নেই। এবার ওইটাই হচ্ছে ব্যাপার। যা হোক, তোমাকে একটা জিনিস আমি বলতে পারি, প্রথম মাইন্ডসেট হচ্ছে এটাই বানাও, জাস্ট মাইন্ডসেট এটা বানাও যে তোমার যে স্কিল সেটটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল স্কিল সেট আছে, আর এইটার উপরে যেটা জানো সেটাকে এন্ড টু এন্ড ভালো করে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্টের, হ্যাঁ, যদি কোশ্চেন করা শুরু করে তো জাভাস্ক্রিপ্টের প্রচুর কোশ্চেন করা যেতে পারে এবং বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন করা যেতে পারে, যেটা জাভার ক্ষেত্রে সম্ভব না। সমস্যা কোথায় আর সমাধান কোথায়? সমস্যা হচ্ছে এটাই যে জাভাস্ক্রিপ্টে যা খুশি তাই কোশ্চেন করা যায়, ঠিক আছে? জাভাতে কোশ্চেন সেট লিমিটেড, ব্যাকএন্ডে কোশ্চেন সেট খুবই লিমিটেড, কারণ ব্যাকএন্ডে যারা কাজ করে তারা নিজেরাও খুব বেশি জানে না, আর ওখানে কোশ্চেন সেটও খুব বেশি হতে পারে না, কারণ জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ড হাজারো রকমের আইডিয়া, তার ইমপ্লিমেন্টেশন প্রসেস বিভিন্ন রকমের রয়েছে। এবার সে কারণে একটাই ব্যাপার, যেখানে দেখবে খুব বেশি চাটছে, এরকম আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমি নিজে অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, নিয়েছি, বিভিন্ন কোম্পানির জন্য নিয়েছি, দিয়েছি, দেখেছি, মানে ইন্ডাস্ট্রিটাকে আমি বোঝার চেষ্টা করেছি যে কী হচ্ছে ব্যাপারটা। আগে তো দিতাম যখন, তখন তো একটা ব্যাপার। একটা জিনিস মাথায় রাখবে, যাদের অ্যাকচুয়ালি কাজ দরকার পড়বে না তারা তোমাকে কী করবে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কাজ তোমাকে দেবে, হাতে করতে বলবে, করে দেখাও, পারলে ইউ আর হায়ার্ড, না পারলে আলতু ফালতু কোশ্চেন করে ছেড়ে দেবে, না পারলে আলতু ফালতু কোশ্চেন করবে না, না পারলে বলবে ঠিক আছে আমরা পরে জানাচ্ছি, এইটুকু বলবে, মানে বেশি কোশ্চেনে কোথায় যাবে না। আর যেখানে দেখবে খুব বেশি কোশ্চেন হচ্ছে
এটা জানো, ওটা জানো, এই হচ্ছে, ওই হচ্ছে, ওটা কি, ওটা কি, ধরে রাখবে ও 100% হায়ার করবে না, ঠিক আছে? ওখানে ফ্র্যাঙ্কলি মুখের উপর বলে দেবে, প্লিজ পার্ডন মি, আই ওয়ান্ট টু লিভ নাও। হোয়াই? এক মিনিট দাম তো স্যার, ব্লুটুথটা হঠাৎ বন্ধ। এক মিনিট, এক মিনিট। এক মিনিট স্যার, এক মিনিট স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। ঠিক আছে। হ্যাঁ আসলে ব্লুটুথের এই চার্জ ফার্জ সব শেষ হয়ে গেল, বৃষ্টি চলে এসেছে করতে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে বলবে জাস্ট এটাই, যে আই ওয়ান্ট টু লিভ নাও, কারণ ইউ হ্যাভ নো রিকোয়ারমেন্ট ইনডিড। কারণ আপনার রিকোয়ারমেন্ট থাকলে আপনি এত কোশ্চেন করতেন না, আপনি জাস্ট দেখাতে বলতেন, কাজ দিতেন, যেটা আমি পারি কি না। ইফ ইউ হ্যাভ এনি মেনি কোশ্চেন্স, দ্যাট মিনস ইউ ডিড নট হ্যাভ এনি রিয়েল রিকোয়ারমেন্ট, ইউ জাস্ট শো এ ইন্টারভিউ ড্রামা। মানে ওরা বেসিক্যালি সেই মুভমেন্টে ইন্টারভিউ ড্রামাই করছে, ঠিক আছে? ওটা ওটা অ্যাকচুয়ালি ওদের রিকোয়ারমেন্ট নয়। তুমি ছেড়ে চলে আসো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি কেন বলছি তোমাকে স্টার্ট আপ করতে, কারণ স্টার্ট আপ বেসিক্যালি এই ধরনের ইন্টারভিউ ড্রামা করে থাকে, ঠিক আছে? স্টার্টআপ মানে কি? কলকাতা আমি যেরকম কলকাতা না, না কলকাতা না, কলকাতা না, বড় বড় স্টার্ট আপ আছে, লিস্টেড স্টার্ট আপ আছে, ঠিক আছে? তাতে তাতে করো, তাতে দেখো, ইন্ডিডে যাও, ঠিক আছে? আরও নতুন নতুন জব পোর্টালস আসছে, সেইগুলোতে তুমি অ্যাপ্লাই করো, দেখবে আছে প্রচুর রিকোয়ারমেন্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক আছে? ট্যালেন্টেড ছেলে মেয়ে পেলে পরে না, তুমি তুমি নিজেও ডিসাইড করতে পারবে না তোমাকে কত পরিমাণ স্যালারি তোমাকে দেবে হাইক। মানে তুমি নিজে এক্সপেক্ট করবে না, তোমাকে কিছু বলতে লাগবে না, তোমাকে বলবে যে আমি এই এই টাকা দেবো। আর অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবে, যে যখনই কিনা তুমি যখন কোনো একটা জায়গায় যাবে ইন্টারভিউ দেবে, ঠিক আছে, যদি যদি বলে যে হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, হ্যাঁ বলবে কি, ইউ গিভ মি ইন্ডাস্ট্রি লেভেল স্যালারি, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্যালারি, অ্যান্ড ইউ নো অ্যাবাউট দ্যাট, আই থিঙ্ক। না আমি জানি না, হ্যাঁ যদি বলে যে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, সরি, ইফ ইউ আর ডোন্ট নো অ্যাবাউট ইউর স্যালারি, দেন হাউ ক্যান আই জয়েন উইথ ইউ? যদি তুমি তোমার কত টাকা পেমেন্ট করতে পারো সেটা তুমি যদি না জানো, তাহলে আমি তোমার সঙ্গে কীভাবে জয়েন করবো? তার মানে তোমার কোনো বাজেট নেই, আর তোমার যদি বাজেট না থাকে তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে তোমার কাছে হেল্প করবো? ওকে, তো এই হলো বেসিক্যালি মোদ্দা কথা ইন্টারভিউ লেভেলের প্রসেস আর মাইন্ডসেটের ব্যাপারটা। এই নয় যে ফ্রাস্ট্রেশনে যাওয়া বা ফ্রাস্ট্রেট হওয়ার কোনো তেমন দরকার আছে, ফ্রাস্ট্রেট হয়েও না, কারণ কাজের অভাব হবে না, শুধু একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে স্কিল সেটের অভাব, ঠিক আছে? স্কিল সেট থাকবে, ওই কাজের অভাব হবে না, কারণ কাজ আছে মার্কেটে, প্রচুর আছে কাজ, আর যত যাচ্ছে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে ছাটমাল, পরিষ্কার কথা। মানে শুনলে খারাপ লাগবে, সেগুলো হচ্ছে ছাটমাল, মানে অতিরিক্ত বেঁচে যাওয়া জিনিস। আর বেসিক্যালি মাঝখান থেকে এই যে আগে বছর এক দুই আগে যে সমস্ত এইচআর ফেচারগুলো ছিল, ওরাও এখন ছাট হয়ে যাবে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইচআরগুলো কী করে, মানে অর্ধেকের বেশি সিবি ছাট করে দেয় এই কারণে যে ওদের সার্টিফিকেশান নেই বলে, স্কিল সেট আছে কিনা সেটা দেখে না। এখন কি হচ্ছে, এখন এআই বেসড এইচআর সিস্টেম তৈরি হচ্ছে। তুমি শুধু নিজের সিভিটাকে এত সুন্দরভাবে রেডি করো যেখানে কিনা তোমার স্কিল সেটগুলোকে হাইলাইট করাতে পারবে, যে যে স্কিল সেটগুলো মেনলি দরকার, সেইগুলো দিয়ে তুমি স্কিল সেট দাও। এইচআর এখন তো ম্যানুয়াল চেক করবে না, এখন সব অটোমেটেড চেক হবে, তুমি সিলেক্টেড হয়ে যাবে। এবার মেন ব্যাপার হচ্ছে, যে মুভমেন্টে তুমি সিলেক্ট হয়ে যাবে,
তখন তোমার মেন যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি তোমার স্কিল সেট কতটা আছে। আর প্র্যাকটিক্যাল তুমি জানলে পরে থিওরিটিক্যালটাও আপনি আপ চলে আসবে, কারণ থিওরিটিক্যাল ছাড়া প্র্যাকটিক্যাল সম্ভব নয়, আবার প্র্যাকটিক্যাল ছাড়া থিওরি বোঝাটাও সম্ভব নয়। তো সেক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যাল বুঝতে হবে অ্যান্ড সঙ্গে থিওরিটা কভার করতে হবে। এই দুটো জিনিস যখন তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে, জাস্ট তুমি যতটুকু জানো ততটুকুকে তুমি খুব ভালোভাবে হাইলাইট করো, খুব ভালোভাবে প্রেজেন্ট করো যে আমি এই জিনিসগুলো করেছি, এতগুলো জিনিস জানি, এইভাবে কাজ হয়, এই হচ্ছে পুরো ফ্লো ডায়াগ্রাম। আমি তোমাকে ফ্লো ডায়াগ্রাম বানানো শেখাবো। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যখনই আমরা ডেভঅপসের ওপর কাজ করি, ডেভঅপস হচ্ছে বেসিক্যালি ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস। তো ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশনস মানে হচ্ছে এখানে কাইন্ড অফ আর্কিটেক্ট লেভেলের স্কিল সেট দরকার। আর আমি আর্কিটেক্ট ছিলাম, তুমি জানো অলরেডি, ঠিক আছে? তো সেই হিসাবে আর্কিটেক্ট হতে গেলে কিন্তু তোমাকে ডেভেলপমেন্ট স্কিল সেট থাকতে হবে এবং তাকে কীভাবে এক্সিকিউট করতে হবে সেটা তোমার জানতে হবে, ঠিক আছে? অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে এইটারই একটা বড় রূপ। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াটা কিন্তু সহজ না। সফটওয়্যার ডেভেলপার হতে পারে, সফটওয়্যার ডেভেলপার হচ্ছে ওই লেবার শ্রেণীর লোক, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে যার ডেভেলপমেন্ট স্কিল সেট থাকবে, যার অপারেশন নলেজ রয়েছে, এক্সিকিউশন যার কাছে নলেজ আছে, এবং যে ফিউচারিস্টিক থিঙ্কিং রাখে, সেই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কিন্তু মেন যে স্কিল সেটটা যেটা দরকার, অনেকেই বলে বেড়ায় যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ডিগ্রিধারী সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার নয়, ওটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? না না, ওটা হচ্ছে ইঞ্জিনিয়ার, মানে মানে ভেতরে একটা জানোয়ার ছিল, ওপরে একটা ডিগ্রি ধরিয়ে লেভেল মেনে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে ইঞ্জিনিয়ার। তো যে কারণে বেসিক্যালি ওরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু জানে না, যে কারণে অনেকেই কী করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে সেলসের কাজ করতে যায়, মার্কেটিংয়ের কাজ করতে যায়, হেনাতেনা করতে যায়। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট ছাড়া অন্য কিছু করতে যাবে না, ঠিক আছে? পারবেই না করতে, কারণ তাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এবার মেন ব্যাপার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া, হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যে অন্য কিছু পারবে না তা নয়, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এতটাই ব্রেনই হয়, যে কোনো ব্রেন লাগাবার জন্য কোনো যদি কাজ থাকে সেই জায়গাতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা অনেক বেশি পারফর্ম করতে পারে। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে হচ্ছে এই নয় জাস্ট কোডিং করা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে তোমার ফিউচারটাকেও প্রেডিক্ট করা। মানে ফিউচারে তোমার একটা সফটওয়্যার যখন চলবে, সেই সফটওয়্যারটার কতদিন তোমার ভ্যালিডিটি থাকবে, কতটা লেভেলে ভ্যালিডিটি থাকবে, কীভাবে ওটা পারফর্ম করবে, কতটা স্টেবিলিটি থাকবে, তার মধ্যে কী কী প্রবলেমস রয়েছে, কী কী আপগ্রেডেশনস ফিউচারে আসতে পারে, তার সম্বন্ধে প্রপার যদি আইডিয়া থাকে তবেই তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কারণ আজকে একটা তুমি বাড়ি বানাচ্ছ, তুমি যদি বাড়ির একটা যদি মানে কী বলে, তুমি একটা মিস্ত্রিকে বলবে যে তুমি আমার বাড়ি বানিয়ে দাও, সে বানিয়ে দেবে, কিন্তু সে বাড়িতে না তুমি আলো পাবে, না বাতাস পাবে, না ঘরে বসে আনন্দ পাবে, আর না জায়গা। তুমি দেখছো যে তোমার 4 কাঠা জায়গা রয়েছে, কিন্তু তুমি বাড়িতে ঢুকে মনে হচ্ছে কিন্তু তোমার যেন 2 কাঠা জায়গার বাড়ি বলে মনে হচ্ছে। আবার একজনের 1.5 কাঠা জায়গার বাড়ি রয়েছে, বাড়িতে ঢুকলেই বলে মনে হবে কি তো মনে হয় কিছু না কিছু 4-5 কাঠার মতন, 4 কাঠা জায়গার তো বাড়ি বলে মনে হবে। কেন? তার প্ল্যানিংই এমনভাবে করেছে ইঞ্জিনিয়ারে। তো বেসিক্যালি ইঞ্জিনিয়ার বিয়ন্ড ভিউজ, মানে অ্যাকচুয়ালি রিয়ালিটিতে যে জিনিসটা আসবে তার আগে সে এতটা জিনিস এক্সপিরিয়েন্স করে নেয় বা এতটা জিনিস সে জানে, যার জন্য সেই জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে। তো এইখানেই মেন ব্যাপার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া মানে এই নয় যে জাস্ট কোডিং করা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মানে হচ্ছে তোমাকে সফটওয়্যারের লাইফ জানতে হবে। একটা সফটওয়্যার যখন তুমি বানাচ্ছো, সেই সফটওয়্যারের লাইফ কতদিন যাবে, কোন স্টেজে গিয়ে সেটাকে চেঞ্জ করতে হবে এবং কীভাবে সেটাকে চেঞ্জ করতে হবে। কারণ মেন ব্যাপার হচ্ছে একবারেই তো সমস্ত কিছু চেঞ্জ করা যায় না, সম্ভব না, পার্ট বাই পার্ট চেঞ্জ করতে হয়। কিন্তু আলটিমেটলি একটা টাইমের বাদে গিয়ে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আজকে তোমাকে এটুকু বলতে পারি যে গুগল যখন তৈরি হয়েছিল, ঠিক আছে, গুগল তখন তৈরি হয়েছিল জাভা টেকনোলজির উপর বেস করে। কিছু কিছু জায়গায় পাইথন ইউজ করার পরে শুরু করেছে, কিন্তু শুরুতে যখন শুরু হয়েছিল তখন জাভা টেকনোলজির উপর বেস করে শুরু করেছিল। তাই বলে এই নয় যে জাভাতেই তারা স্টিক করে আছে সব জায়গাতে। আস্তে 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 আস্তে
জাভা দিয়ে ওরা ভিজুয়াল টুল কিট বানিয়েছিল, যেটাকে জাভা ওয়েব কিট বলতো। ঠিক আছে, মানে ওয়েবের পার্টটা পুরোপুরি ওরা তৈরি করেছিল যাতে জাভাতে লিখতে পারে, জাভার ওপর বেস করে। কিন্তু সেই সমস্ত টেকনোলজি ব্যাকডেট চলে গেছে, হাফিস হয়ে গেছে, শেষ। এখন জাভাস্ক্রিপ্ট লেটেস্ট ট্রেন্ড, ওরা জাভাস্ক্রিপ্টে ধরেছে ভালোভাবে, কিন্তু আস্তে আস্তে কী করছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব চেঞ্জ করে ফেলছে, ডেটাবেস চেঞ্জ করে ফেলছে, সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। কিন্তু কী করছে, সেটা স্টেপ বাই স্টেপ করছে, একবারে রাতারাতি সব কিছু চেঞ্জ হবে না। একটা দাঁড় করাবে, টেস্ট হবে, কমপ্লিটলি ওয়ার্ক ফ্লো ডান, কাজ করছে, এবার এটাকে লাইভ করে দাও, পুরোনোটাকে ট্রাস্ট করে যাও। এবার তার সঙ্গে নতুন নতুন ফিচার্স আপডেট করে দিল। আর এইভাবেই কী হয়, একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস চলতে থাকে। এই যে মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার, এটা এমনি এমনি আসেনি। কেন হয়েছে, একটা মডিউল থেকে আর একটা মডিউলে শিফট করব, একবারে এবার পুরো সিস্টেমকেই যদি রাউন্ড করে দেওয়া হয়, তাহলে কী হবে, পুরো বিজনেস ডাউন হয়ে যাবে। তো সেই কারণে কী হবে, প্রথমে একটা পার্ট মডিউল চেঞ্জ করা হলো, তার সঙ্গে ডেটাবেসটাকেও চেঞ্জ করে নেওয়া হলো, তার সঙ্গে ফ্রন্ট এন্ড বানানো হলো, এবার সেটা জুড়ে দেওয়া হলো মেন সাইটের সঙ্গে, আবার আর একটা পার্ট এলো, এইভাবে করতে 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 এন্টায়ারলি ব্যাক এন্ড থেকে সম্পূর্ণভাবে নতুন জিনিস তৈরি হয়ে গেল। এই কারণের জন্যই কী হয়, সফটওয়্যার আর্কিটেকচার জানা এবং তার উপরে বেস করে পুরো ইঞ্জিনিয়ারিং প্রসেস, সেটা সিনিয়র লেভেলের যারা আর্কিটেক্ট থাকে, ইঞ্জিনিয়ার যারা থাকে, তারা এই ব্যাপারটাকে খুব ভালো বোঝে এবং তারা এই ব্যাপারে কাজকর্ম করে। ইনফ্যাক্ট আমি সেই জায়গায় আমি কাজ করেছি, আমার সেই স্কিল সেট আছে, নলেজ আছে, আমি করতে পারি। এবার সফটওয়্যার ডেভেলপমেন্টের মেনভাবে CI/CD পাইপলাইন যেমন আছে, তার সঙ্গে টেস্টিংয়ের দরকার পড়ে। কারণ তুমি কোয়ালিফিকেশন, মানে একটা সফটওয়্যার কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, উইদাউট টেস্টিং তুমি কী করে বলবে। কিন্তু এবার টেস্টিং করতে গেলে টেস্টিং তোমাকে জানতে হবে, কীভাবে টেস্টিং করতে জানতে হয়। এবং এবার মেন ব্যাপার হচ্ছে, তোমার যতগুলো মডিউলস আছে, সমস্ত মডিউল কি টেস্টেড? যদি তোমার সমস্ত মডিউল যদি টেস্টেড না হয়, তার মানে তোমার সফটওয়্যারের প্রবলেম আছে। তুমি জানো না, কোনো না কোনো সময় গিয়ে প্রবলেমে ফাঁসবে। কিন্তু যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তারা বলবে যে সফটওয়্যার তৈরি হোক না হোক, আগে টেস্ট কেস তৈরি হবে, মানে আগে টেস্টিং মডেল তৈরি হবে, যে আমরা কী কী জিনিস আগে চেক করতে চাই। কারণ তার উপরই তো বেস করে অ্যাকচুয়ালি পুরো সফটওয়্যারটা দাঁড়াবে। তো সেই কারণে টেস্টিং মডেলটাও খুব এসেন্সিয়াল। যাই হোক, এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার। এবার ডেভঅপসের কাজে আমি ঢুকতে গেলে, এবার আমি ডেভঅপস